খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের। সঙ্গে আছে আমি জুবাইর আহমেদ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। গণ অভ্যুত্থানের 2 বছর পরেও স্বস্তি নেই দেশের ক্রীড়াঙ্গনে। একের পর এক অ্যাডহক কমিটি দিয়ে চলছে দেশে প্রায় 50 ফেডারেশন। ক্রীড়া সংগঠকরা বলছেন পূর্বের সংস্কৃতির কারণেই দুর্বল কাঠামো ক্রীড়া ক্ষেত্রে। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি, তবে ব্যর্থ অন্য ব্যাটাররা। তানজিদ তামিম এবং মুশফিকুর রহিমের ডাক, কোরি রোচিয়েলের অফ স্পিনে দিশেহারা টাইগাররা থামল 263 রানে। ফিফার বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পনা ঘিরে সমালোচনার মুখে এবার দুঃখ প্রকাশ করলেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার নির্বাহী কমিটির পূর্ণ সমর্থন পেয়ে সভাপতি পদে বহাল থাকছেন তিনি। গণঅভ্যুত্থানের পরবর্তীতে 2 বছর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক আপস অ্যান্ড ডাউনস গিয়েছে। অনেক ধরনের পরিবর্তন আমরা যেটা আশা করেছিলাম সেই পরিবর্তনের বাংলাদেশে অনেক কিছুই হচ্ছে। তবে হিসেব নিকেশের পালা বদলে ক্রীড়াঙ্গনটাকেও সম্ভবত একটু হিসেবের খাতায় আনতে হয়, এবং সেই গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশ আমরা বলছি, সেই সময়কার ক্রীড়াঙ্গনে যিনি খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাকেই আমরা আজকে এখন মাঠে গেস্ট হিসেবে এনেছি। আমাদের খুবই পরিচিত মুখ, সিনিয়র ক্রীড়া সাংবাদিক এম কাইসার ভাই, আপনাকে স্বাগত স্টুডিও। ধন্যবাদ জুবাইর। ভাইয়া, আমরা গতকালকে গণঅভ্যুত্থানের 2টা বছর পার করলাম, এবং আমরা যেই একটা 2024 5 আগস্ট আমাদের জাতির জীবনে, যে আমাদের বাংলাদেশের জীবনে একটা এসেছিল একটা পরিবর্তনের একটা আশ্বাস নিয়ে, এবং সেটা নিয়ে অনেক কিছুই হয়েছে। আমরা রাজনৈতিক অঙ্গন নিয়ে কথা বলি, আমরা সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কথা বলি, কিন্তু ক্রীড়াঙ্গন নিয়ে খুব একটা কথা হয় না। এবং ক্রীড়াঙ্গনের যে সিচুয়েশনটা ছিল সেটাও হয়তো আমাদেরকে আশাবাদী করেন। বিশেষ করে আমরা ক্রিকেট বোর্ডের কথাটা আমরা প্রত্যেকেই জানি, বাংলাদেশের মানুষের আগ্রহের কারণে, যে আমরা দেখলাম যে 3 জন সভাপতি আসলো, 2টা অ্যাডহক কমিটি আসলো, 2টো নির্বাচন হলো, বেশ একটা এলোমেলো অবস্থা। ফুটবল কিছুটা স্থির ছিল, একটা নির্বাচন দিয়ে তাবিদ আওয়াল বর্তমান কমিটি যাচ্ছে, বাট অন্যান্য ফেডারেশনগুলো অবস্থা বেশ খারাপ। আপনি খুব কাছ থেকে দেখেছেন, আপনি সার্চ কমিটিতে ছিলেন, যে প্রথম যে অন্তর্বর্তী গভর্নমেন্টের যে সার্চ কমিটি ছিল সেখানে আপনি ছিলেন, পরবর্তীতে বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর যে উপদেষ্টা কমিটি আছে সেখানেও আপনি আছেন, খুব কাছ থেকে দেখেছেন। নতুন বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী ক্রীড়াঙ্গনটা আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ জুবাইর। আপনি যেভাবে বলছিলেন যে আমরা এই 2 বছর পরে এক ধরনের একটা চেঞ্জ দেখতে চেয়েছিলাম, সেটা রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ইভেন রাজনৈতিক জীবনেও কিন্তু চেঞ্জ দেখতে পেয়েছিলাম। আমার প্রশ্নটা আপনাকে ফিরিয়ে দিচ্ছি, আপনি কি চেঞ্জ দেখতে পেরেছেন এই 3টা জায়গায়? কোনো জায়গায় ঠিক যেরকমভাবে এখানে আমরা যেরকম চিন্তাভাবনা করেছিলাম বা যে স্বপ্ন দেখেছিলাম যে পরিবর্তনটা আসবে, যে একটা সফিস্টিকেশনটা আসবে, সেই সফিস্টিকেশনটা কিন্তু বা সেই পরিবর্তনটা বা সেই স্বপ্নটা আমরা এখন পর্যন্ত সেটার স্বপ্নই দেখে গিয়েছি, কিন্তু সেটা এখন পর্যন্ত সফল হয়নি। ঠিক যেরকমভাবে আপনি রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় আচারের জীবনে বা কালচার, আপনি সংস্কৃতির যেটাই বলেন না কেন, কোনো জায়গায় সেরকমভাবে যেহেতু ড্রাস্টিক্যালি সেই পরিবর্তনগুলো হয়নি, ঠিক একই রকমভাবে ক্রীড়াঙ্গন কিন্তু আপনি এই অঙ্গন থেকে বাইরে না, এই অঙ্গনের ভিতরেই কিন্তু সেখানেও আমরা ক্রীড়াঙ্গনে একটা বড় ধরনের পরিবর্তন দেখেছিলাম, এবং সেই পরিবর্তন যাতে হয় সেটার জন্য আমিও সেটা স্বপ্নটুকু দেখেছিলাম, এবং সেই পরিবর্তনটার যে প্রক্রিয়াটা যেন ঠিকমতো হয় সেই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়েছিলাম, যা শুধু এই তাড়না থেকেই যে আমরা একটা সিস্টেমের পরিবর্তন দেখতে চাই, আমরা একটা পরিবর্তন, এমন পরিবর্তন দেখতে চাই যে পরিবর্তনে কেউ বলবে না যে চেয়ারটা আমার, সবাই বলবে যে চেয়ারটা আমাদের, খেলাটা আমাদের। এই আমরা থেকে আমাদের হয়ে আমরা কিন্তু আমি থেকে আমরা বা আমরা থেকে আমাদের আমরা হয়ে উঠতে পারিনি বলে কিন্তু আজকে এই প্রশ্নটা আপনাকে আবার তুলতে হচ্ছে। এর অন্যতম কারণটা হলো, আমরা যখনই যে দায়িত্বে যাই তখন সবসময় একটা জিনিস চিন্তাটা করি যে চেয়ারে বোধহয় আমার লোককে বসাবো। এই যে আমার লোককে বসাবো, এইটা চিন্তার থেকে যখন আপনি একেবারে স্যাঙ্গুইন হয়ে যাবেন, তখন দেখবেন আপনি
যে সেই চেয়ারে আপনি যোগ্য লোককে বসার জায়গাটুকু করে দিচ্ছেন না, যিনি প্রাপ্য, যিনি অধিকার যার রয়েছে তাকে কিন্তু আপনি সেটা দিচ্ছেন না। যার কাছ থেকে আপনি একটা ভালো চেঞ্জ আশা করবেন, যার কাছ থেকে আপনি একটা ভালো ফলাফল আশা করবেন, যিনি দিতে পারবেন আপনি জানেন, কিন্তু তারপরেও তিনি আপনার লোক না বলেই কিন্তু আপনি সেখানে আপনার লোককে বসাচ্ছেন, যিনি কিন্তু আপনি সেই যোগ্যতার সমকক্ষ নন, তারপরে তাকে আপনি বসাচ্ছেন শুধুমাত্র এক ধরনের দলীয় চিন্তাভাবনা থেকে, অথবা নিজের চেয়ারটা একটা পরবর্তীতে বা আখেরে একটা মানে সুনির্দিষ্ট করে রাখার জন্যই কিন্তু এই ধরনের চিন্তা থেকে অনেকে এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন, যেটা কিন্তু আপনি 2 বছর 1.5 বছর মেয়াদি আপনি অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল সেখানেও স্পোর্টসের লোকজন যারা ছিলেন, যারা জড়িত ছিলেন, তারাও সেটা নিতে পারেননি বলে কিন্তু তাদেরকে মাত্র 18 মাসের মধ্যে 3 বার ক্রিকেট বোর্ডের পরিচালক আপনার বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ করতে হয়েছে এবং 2 বার নির্বাচন হয়েছে। এবং একটা নির্বাচন তাদের সময় যেটা হয়েছিল খুব সম্ভবত 5 সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে নির্বাচনটা হয়েছিল 2025-এ, সেটা তো আপনি 6 সেপ্টেম্বর, সেটা ধরেন আপনি এর চেয়ে বাজে নির্বাচন ক্রিকেট বোর্ডে অনেক হয়েছে, কিন্তু এটা অন্যতম একটা বাজে নির্বাচনের নজির হয়ে থাকবে। সেখানে আপনার যেভাবে আপনার ইমেলে আপনার ভোটিং যেটা হয়েছিল, ভোটিং যেটা হয়েছিল, সেটা পুরোপুরি কারসাজি হয়েছিল, 2 নম্বরই হয়েছিল, কোনো সন্দেহ নেই। আমি নিজে সেই রিপোর্টটা করেছিলাম। আর আপনার কাউন্সিলরশিপ নিজের ইচ্ছা মতো বাছাই করা হয়েছে, ছক সাজিয়ে নির্বাচন। আপনি নির্বাচন করতে চাইলে নির্বাচন আপনি জেতার অবশ্যই প্ল্যানটুকু করবেন, আপনি সেই প্ল্যানটুকু যেন মানে ইলিগাল না হয়, সেটা যেন ছক থাকবে আপনার, কিন্তু সেই ছকটা যেন আপনি আরেকজনকে মেরে কেটে এবং কোনো মতেই সব সুবিধা নিজের পক্ষে কাজে লাগিয়ে সেটা যেন না হয়। এই কারণে আমরা সবসময় স্পোর্টসে একটা কথা বলি, সেটা হলো যে আপনাকে ইভেন একটা সুযোগ দুপক্ষকেই দিতে হবে। সেই সুযোগটা ছিল না, এবং যেটি বললাম সেটা কেন ছিল না, তার অন্যতম কারণটা হলো যে নিজের লোককে বসাতে হবে। এই প্রক্রিয়া থেকে আমি মনে করি যতদিন না বাংলাদেশ বেরিয়ে আসতে পারবে বা চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারবে, ততদিন পর্যন্ত আপনি দেখবেন যে এ ধরনের সমস্যাই তৈরি হবে এবং সেটা থেকে যাবে। এবং আমি শেষ করছি যে আপনি দেখবেন যে এর ফলে যেটা হবে যে নতুন যারা আসবেন কমিটিতে, তারা কিন্তু আগেতে যারা ছিলেন তাদের সমালোচনা করবেন এবং তাদের ভালো কোনো কিছু তারা দেখতে পাবেন না, এবং তারা যতদিন থাকবেন ততদিন মনে হবে যেন এটা বোধহয় স্বর্গরাজ্য, এবং তারা যখন চলে যাবেন আবার নতুন যারা আসবেন তারা আবার সমালোচনা করবেন। সো এই ধরনের সমালোচনার মধ্যেই যদি আপনি সারা জীবন কাটিয়ে দেন, রাইট, এই ধরনের সমালোচনার মধ্যেই যদি আপনি সারা জীবন কাটিয়ে দেন, তাহলে আপনি ভালোটা কোত্থেকে পাবেন? কাইসার ভাই, আমরা 2024 সালের এই অগস্ট মাসে শেষ দিকে আমরা একটু আমার টেকনিক্যাল টিমের কাছে সাপোর্টটা চাইবো যে আমাদের ডেটাগুলো প্রেজেন্ট করা যায় কিনা। একটা সার্চ কমিটি হয়েছিল যেটাতে আপনি ছিলেন। আমি এক নজরে সার্চ কমিটির যাত্রাটা দেখতে চাই, যেটার উদ্দেশ্য ছিল ক্রীড়াঙ্গনের সংস্কারের উদ্দেশ্যে ফেডারেশনগুলোতে কমিটি গঠন প্রস্তাবনা আপনাকে দেওয়া হয়েছিল। 24 সালের 29 আগস্ট প্রথমবার সার্চ কমিটি গঠন করা হয়, কিন্তু সেটাতেও বিতর্ক ছিল। পরবর্তীতে 1 অক্টোবর কমিটি পুনর্গঠন করে যুব ক্রীড়া মন্ত্রণালয়। প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। ক্রিকেট এবং ফুটবল ব্যতীত আপনারা 53টা ফেডারেশন নিয়ে কাজ করেছিলেন, কারণ ক্রিকেটের তখন একটা সিস্টেমে চলছিল এবং ফুটবলে পরবর্তী 26 অক্টোবর নির্বাচনটা হয়ে যায়। প্রথম 7 মাসে আপনারা 26টি কমিটি গঠন করেছিলেন আপনাদের সংস্কার প্রস্তাবনার আলোকে, কিন্তু তাইকোয়ান্ডো আর্চারি সহ একাধিক কমিটিতে আপনার নাম জমা দেওয়ার পরও সেটি অ্যাপ্রুভ করেনি তৎকালীন সরকার। এবং পরবর্তীতে আমরা যেটা সার্চ কমিটি বিভিন্ন জনের ভাষ্য আমরা যেটা দেখছি, এবং আপনিও সার্চ কমিটি থেকে সরে এসেছিলেন, মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ এবং সার্চ কমিটির মাঝে সমন্বয়হীনতার অভিযোগ ছিল। সার্চ কমিটিতে এক্সপেরিয়েন্সটা কেমন? আমি বলবো যে টেকনিক্যাল টিমকে এই যে আপনি যে প্রশ্নগুলো তুলেছেন, এই প্রশ্নগুলো যদি এখানে থাকে তাহলে আমাদের আলোচনা করতে একটু সুবিধাটা হবে। হ্যাঁ, আপনি প্রথম প্রশ্নটাই আপনি যেটা দেখছেন কেমন ছিল সার্চ কমিটির যাত্রাটা খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল। আমরা অনেক পরিশ্রম করেছিলাম। 5 জন সদস্যকে দেওয়া হয়েছিল আপনার 53টা ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি করার জন্য, এবং সেই অ্যাডহক কমিটিকে কিন্তু যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপনের কোথাও লেখা ছিল না যে আপনি এদের কাজটুকু হবে নির্বাচন করাটা, ফেডারেশনের নির্বাচন করাটা। বলা হয়েছিল যে আগের যারা আপনি অভ্যুত্থানের পরবর্তীতে বিভিন্ন ফেডারেশন থেকে সভাপতি, সাধারণ সম্পাদক, ইভেন আপনি যুগ্ম সাধারণ সম্পাদক যারা ছিলেন, সদস্য যারা ছিলেন, অনেকে পালিয়ে গিয়েছিলেন। ফলে এই ফেডারেশনগুলো চলছিল না ঠিকমতো। এই ফেডারেশনগুলো থেকে একটা আপনার কর্মস্পৃহা তৈরি করার জন্য বা এদেরকে আবার নতুন করে তৈরি করার জন্য এক ধরনের মানে তারা যেন ঠিকমতো একটা কাজ করতে পারে, ওয়েল ফাংশনিং বডি যাতে হতে পারে, সেই কারণে আপনি এই কমিটিটা গঠন করা হয়েছিল। কিন্তু সেখানে প্রজ্ঞাপনে কোথাও বলা ছিল না যে এদের কাজ এতদিন পর্যন্ত হবে, অ্যাডহক কমিটির কাজ, বা আপনার নির্বাচন করতে হবে। যেহেতু এটা সেই সময়কার আপনার যুব ক্রীড়া মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন দিয়েছিল, আমরা সেই বেসিসে কাজ করেছি। আমি তো আর প্রজ্ঞাপনটা আর চেঞ্জ করতে পারবো না। সো আমাদেরকে যে কাজটুকু করতে দেওয়া হয়েছিল যে এই 53টা ফেডারেশনে আপনি পারফেক্ট লোককে এখানে এনে সেট করাটা, যারা আপনার এই ফেডারেশনগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনি জেনে অবাক হবেন যে আমরা যেটা করেছিলাম সেটা হলো যে আপনি 53টা ফেডারেশনে যখন আপনি 800 থেকে 900 লোককে খুঁজে বের করবেন, এবং সেখানে যখন আপনার গভর্নমেন্ট কিছু একটা প্রক্রিয়া আমাদেরকে বেঁধে দিয়েছিল যে আপনি
যারা 15-16 বছর ধরে আছেন বা লম্বা সময় ধরে ফেডারেশনগুলো আছেন তারা থাকতে পারবেন না, যারা আপনি দোসর ছিলেন তারা থাকতে পারবেন না, এবং একই পরিবারের দুজন থাকতে পারবে না, এই ধরনের কিছু একটা প্রক্রিয়া তারা বেরিয়েছিলেন। আমরা সেই প্রক্রিয়াগুলো মেনে প্রায় 800 থেকে 900 জন লোককে খুঁজে বের করেছিলাম, যেটাতে আমাদের নির্দিষ্ট যে কাজ ছিল সেই কাজের বাইরেও আমাদেরকে প্রত্যেকদিন 7-8 ঘন্টা করে পরিশ্রম করতে হয়েছিল। নিয়ারলি 80 থেকে 82টা আমরা মিটিং করেছি এবং 53টা ফেডারেশনের সবার সাথে বসে আমরা কিন্তু কয়েক ঘন্টা ধরে কিন্তু আলোচনা করেছি, এবং সেই আলোচনাগুলো কী কী হয়েছিল, কারা কী বলেছিলেন, সেটা পুরোটা কিন্তু আপনার মাইনটস হিসাবে রেখে আমরা কিন্তু এনএসসির কাছে সেটা জমাও দিয়েছি এবং এই ফেডারেশনগুলো আমরা তৈরি করেছি। ফিরে আসি যে 2 নম্বরটা যেটা আপনি বললেন যে বিতর্কের মুখে 1 অক্টোবর কমিটি পুনর্গঠন করে যুবক ক্রীড়া মন্ত্রণালয়, একজন সদস্যকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল এবং নতুন একজন সদস্যকে সেখানে ইনপুট করা হয়েছিল। বিতর্কটা এইটুকুই ছিল। আর 3 নম্বর যেটা হলো যে ফুটবল এবং ক্রিকেট বাদে বাকি 53টা ফেডারেশন কাজ করেছিল। কারণটা হলো যে ফুটবল এবং ক্রিকেটের জন্য বলা হয়েছিল যে সেটার জন্য আপনাকে আলাদা একটা কমিটি করা হবে, আর ফুটবল যেহেতু আপনি জানেন যে ফিফার অন্তর্ভুক্ত এবং তাদের এখানে আপনি কিন্তু তাদের যে কমিটিটা রয়েছে সেই কমিটিটাকে আপনি ভেঙে দিতে পারবেন না, সেই কমিটিটাকে একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। সো আমরা যেটা করেছিলাম সেটা হলো যে ফুটবলে আপনি প্রেসিডেন্ট কে হতে পারেন সেই 5 জনের বা 3 জনের একটা লিস্ট দিয়েছিলাম, যে তালিকায় আপনার তাবিদ আউয়ালের নামটা নাম্বার 1-এ ছিল এবং তিনি নির্বাচিত হয়েছেন। ফিরি যে আপনি 6 নম্বরটা যেটা 4 নম্বরটা প্রথম 7 মাসে 26টি কমিটি গঠন করা সংস্থার প্রস্তাবনার আলোকে, ইয়েস আমরা সেটাই করেছিলাম। কারণটা হলো যে আমরা চেয়েছিলাম যে এই ফেডারেশনগুলোতে যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়, এবং বিতর্ক তৈরি হবে, সমালোচনা হবে, বিতর্ক হবে, আমরা চেয়েছিলাম যেন পারফেক্ট লোকজন আসেন। এবং আপনি জেনে অবাক হবেন জুবায়ের, আমরা দেখেছি সেখানে 33 বছর ধরে একজন একটা ফেডারেশনের সভাপতি ছিলেন, 45 বছর ধরে একজন একটা ফেডারেশনের সভাপতি ছিলেন, ইভেন স্বাধীনতার পর বাংলাদেশ রোয়িং ফেডারেশন যেটা গঠন করা হয়েছিল সেখানে যিনি সাধারণ সম্পাদক ছিলেন তিনি সেই অবধি পর্যন্ত 54 বছর ধরে তিনি সাধারণ সম্পাদক ছিলেন। স্বাধীনতা পরবর্তীতে রোয়িং ফেডারেশনে কোনো চেঞ্জ হয়নি, কোনো চেঞ্জ হয়নি। এবং সবচেয়ে জেনে আপনি অবাক হবেন, আমি সে ভদ্রলোকের নাম বলছি না, তিনি একেবারে লাঠিতে ভর দিয়ে আসেন এবং আরেকজনের কাঁধে ভর দিয়ে আসেন। তিনি এত বয়স্ক, নিয়ারলি আপনি 90-র মতো তার বয়স হয়ে গিয়েছে, তারপরও তাকে রাখা হয়েছিল, তাকে ছাড়া হয়নি। আমি জানি না এখন আমরা চলে আসার পরে এই কমিটি নতুন অ্যাডহক কমিটি যেটা হয়েছে সেখানে রোয়িং ফেডারেশন আবার তিনি চলে এসেছেন কিনা, তিনি চলে আসলে আমরা মোটেও অন্তত আমিও অবাক হব না। কারণ আমরা দেখেছি যে 30 বছর 33 বছর যারা ছিলেন, 15 বছর 20 বছর যারা ছিলেন, যারা এই পুরো ফেডারেশনটাকে নিজেদের আখড়া বানিয়েছিলেন এবং মনে করেছিলেন যে এটা বোধহয় আমাদের জমিদারি, আমাদের ব্যক্তিগত সম্পত্তি, এবং যাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে কিন্তু আপনার অভিযোগ উঠেছিল যে তারা এখানে মানব পাচার করছেন, তারা এখানে থেকে আপনি দুর্নীতির আশ্রয় নিয়েছেন, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দুদকে জমা পড়েছে, এনএসসিতেও জমা পড়েছে, তাদেরকে এখন আমরা ফেডারেশনে কিন্তু দেখছি। তার মানেটা হলো যে কোনো চেঞ্জ আসেনি, তারাই একসময় ছিলেন, তাদেরকে আমরা এসে যে বাদ দিয়েছিলাম, একটা লজিকের ভিত্তিতে বাদ দিয়েছিলাম, এখন তারা এসে আবার কিন্তু আপনার জায়গাটুকু করে নিয়েছেন। আর 5 নম্বর যেটা এখানে রয়েছে, একাধিক ফেডারেশনের জন্য নাম জমা দিলেও কমিটি গঠন করেনি তৎকালীন সরকার, অ্যাবসলিউটলি রাইট। কারণ আমরা অনেক তদন্ত আপনার সার্চ কমিটিতে আমরা রিপোর্ট জমা দিয়েছিলাম, নাম জমা দিয়েছিলাম, কিন্তু সেটা এনএসসিতে পড়ে থাকতো লম্বা সময় ধরে, কারণ সেখানে এনএসসির বাদবাকি যারা লোকজন ছিলেন তারা বলতেন যে এটা আমরা দেখে ছাড়বো, তারপর স্ক্রুটিনি করে তারপর ছাড়বো। সেটা আমরা একটা প্রতিবাদ করেছিলাম যে না, আপনি দেখে ছাড়বেন, আপনার এখানে হয়তো 2-3 জন লোক এখানে ইনক্লুড করতে পারেন আপনি, কিন্তু সেটা আমাদের সাথে আলোচনা করে করতে হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেখানে সিগনেচারটা কিন্তু আমার, অনুমোদনটা আমার, আমি কিন্তু দিচ্ছি, আপনি হয়তো প্রজ্ঞাপন দিবেন কিন্তু সেই কমিটিতে ফর্ম আমি করছি। তো যাকে আপনি ঢুকাচ্ছেন, যাকে আপনি রাখছেন, কেন রাখছেন, কী কারণে রাখছেন, সেই লজিকটা আমাদেরকে দিতে হবে। এটা নিয়ে সেই সময় আপনার ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের এক ধরনের কিন্তু বাহাস চলছিল, এবং তারা আমাদের কথাবার্তা সেরকমভাবে হয়তো পাত্তা না দেওয়ার একটা চিন্তা ভাবনা করছিলেন। আর লাস্টে যেটা হলো যে মন্ত্রণালয়, ক্রীড়া পরিষদ এবং সার্চ কমিটির মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ একেবারে আমি পুরোপুরি মেনে নিচ্ছি, কারণ আমি নিজেই সেখানে তর্ক করেছি, মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে, উপদেষ্টার সঙ্গে তর্ক করেছি, তার পিএস ছিলেন, তার এপিএস ছিলেন, সচিব ছিলেন, তাদের সবার সঙ্গে কিন্তু আমরা লজিক্যালি তর্ক করেছি যে আপনি যদি দিতে চান তাহলে কেন দিবেন, কী কারণে দিবেন, এটা আমাকে ব্যাখ্যাটা দিতে হবে, বা আমি যে নামটুকু দিচ্ছি সেই নামটুকু আমি কেন দিচ্ছি সেই ব্যাখ্যাটুকু আমি কিন্তু দিচ্ছি। সেখানে আমাদের ব্যাখ্যাটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনার ব্যাখ্যাটা যদি টিকে তাহলে সেই যুক্তির ভিত্তিতে কিন্তু আমরা সেটা মেনে নিব। তো এই কারণে আপনি এই সমন্বয়হীনতার একটা বিষয় ছিল। যে প্রসঙ্গটা আপনি তুললেন যে আমরা আর্চারিতে যে ফেডারেশনটা দিয়েছিলাম সেটা রাতারাতি চেঞ্জ হয়ে গিয়েছিল এবং সেখানে অন্য আরেকজনকে সাধারণ সম্পাদক করে ঘোষণা দেওয়া হয়েছিল, যেটা পরবর্তীতে আবার 24 ঘন্টার মধ্যে তারা রাখতে পারেননি, সেটা চেঞ্জ করেছিলেন। সো এই ধরনের প্রবলেমগুলো ছিল। শুটিং ফেডারেশনে আমরা অনেক আগে নামগুলো জমা দিয়েছিলাম, যেটা কিন্তু তারা অনুমোদনই করেননি।
কোনো মতেই তারা অনুমোদনই করেনি। কেন করেনি, কি কারণে করেনি, এটা তো ব্যাখ্যা এই তাদের আনসার কাছে এখনো রয়েছে। পাননি আপনারা? রাইট, এই আনসার কিন্তু আমরা পাইনি, এবং এত এই ধরনের সমন্বয়হীনতার কারণে আমি নিজে সেই সার্চ কমিটির 5 জনের একজন ছিলাম। আমি নিজে আমার যে সার্চ কমিটির যে চিফ ছিলেন তার কাছে আমি পদত্যাগপত্র দিয়ে আমি বলেছিলাম যে না, আমি এই সমন্বয়হীনতার মধ্যে কাজ করতে চাই না। কারণটা হলো যে আমি এখানে একটা পরিবর্তন দেখতে চেয়েছিলাম, একটা সিস্টেমের বদল, মানুষের বদল না। আমি দেখতে চেয়েছিলাম যে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে পড়ে আপনি দেখবেন যে 4 বছর পর পর আপনি একটা সুন্দরভাবে ফেডারেশনটা যেন চলে, কোনো ধরনের কোনো অভিযোগ যদি না আসে, এবং ফেডারেশনগুলো যেন ভালোভাবে রান করতে পারে, সেই চেষ্টাটুকু আমাদের ছিল। কিন্তু সেই স্বপ্নটা যখন দেখেছি যে আর পূরণ হবে না, সবাই শুধু নিজের লোক এখানে ইনপুট করার চেষ্টা করছেন, এবং আমাদের যে লজিক যেটা ছিল সেই লজিকগুলো থেকে তারা সরে আসছেন, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এখানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পণ্ডশ্রম হবে। কাইসার ভাই, আপনি আপনার দুটো কথা থেকে আমি ধরতে চাই। একটা হচ্ছে নিজেদের লোককে বসানোর চেষ্টা, এবং আপনি বেরিয়ে এসেছেন। আপনি কি তাহলে এই কথাটা বলবেন যে সার্চ কমিটি 24 আগস্টে যেই কারণে তারা ক্ষমতায় তাদেরকে বসানো হয়েছিল, সার্চ কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারেনি, নাকি সার্চ কমিটি স্বাধীনভাবে কাজ করেছে কিন্তু গভর্নমেন্ট সেটাকে অ্যাপ্রুভাল দেয়নি? কোনটা বলবেন আপনি? পরের অংশটুকু। কারণটা হলো যে সার্চ কমিটি স্বাধীনভাবে যদি কাজ না করতো তাহলে আপনি 4 জন কেউ কিন্তু থাকতাম না। আমরা স্বাধীনভাবে কাজ করেছি, আমরা নাম জমা দিয়েছি, কিন্তু সেই নামটা আপনি প্রজ্ঞাপন যখন এসেছে তখন আমরা সেখানে দেখেছি যে কয়েকজনের নাম এখানে আমরা যে নামগুলো দিয়েছিলাম সেই নামগুলো বাদ হয়ে এসেছে, এবং সেখানে তাদের পরিচিত অনেকের নামগুলো এখানে ইনপুট করা হয়েছে। আপনি যখনই প্রজ্ঞাপনটা করে দিবেন তখন সেখান থেকে ফিরে আসার একটাই উপায়, সেই প্রজ্ঞাপনটা আপনি বাতিল করবেন, এবং সেটা কয়েকবার বাতিল করাও হয়েছে, আমাদের প্রতিবাদের কারণেই কিন্তু বাতিল করা হয়েছে। সো আমরা স্বাধীনভাবে কাজ করেছি, কিন্তু যেটা বললাম যে সমন্বয়হীনতার অনেক বড় একটা প্রকটভাবে একটা অভাব ছিল, এবং কেন জানি না আমার কাছে মনে হয় যে সেই সময়ের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন, ক্রীড়া উপদেষ্টা দায়িত্বে যিনি যারা ছিলেন, তারা খুব সম্ভবত পুরোপুরিভাবে হয়তো আমাদেরকে একটা আস্থায় নিতে পারেননি। হয়তো মনে করেছেন যে না, তাদেরকে আমরা দায়িত্বটা দিয়েছি, কিন্তু আমাদের একটা প্রভাবটুকু সেখানে থাকার একটা বিষয়টুকু রয়েছে। এক ধরনের তারা দেখুন, আপনি যখন 20 জনের বা 17 জনের একটা কমিটি করবেন, সেখানে ক্রীড়া মন্ত্রণালয় অথবা আপনি আপনার এনএসসির যে দায়িত্বে যারা রয়েছেন তাদের পছন্দের লোকজন থাকতেই পারে, কিন্তু সেই পছন্দের হলেও হবে না, আপনাকে একটা লজিক দিতে হবে যে কেন আপনি তাকে এখানে সেট করছেন, কেন এখানে সেট করছেন না। এটা কি শুধুমাত্র কমিটিতে রাখার পর্যন্তই সীমাবদ্ধ ছিল, নাকি অমুককে এই পদ দিতে হবে, সেই পদ দিতে হবে, সেই পদাধিকারটাও পর্যন্ত তারা প্র্যাকটিস করতে যেতেন? কয়েকটি ক্ষেত্রে হয়েছে, কিন্তু এটাকে যদি আপনি 53টা ফেডারেশনের সব ক্ষেত্রে তা হয়েছে সেটা যদি কেউ বলে তাহলে আমি সেটা মানতে নারাজ। কয়েকটি ফেডারেশনে যেটা হয়েছে, এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ফেডারেশনে হয়েছে বলেই কিন্তু এই বিষয়টা এইরকম সমালোচনার মধ্যে পড়েছে, এই আলোচনা এত বেশি আলোচনাটা যেটা হচ্ছে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে আমরা একটা পরিবর্তনটা কিভাবে আসবে, যে আপনি পরিবর্তনটা আসবে যদি আপনি সিস্টেমটা চেঞ্জ করার জন্য যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রটা আপনি পরিবর্তন না করেন। সেই গঠনতন্ত্রটা পরিবর্তন করার কাজটুকু আমরা নিয়ারলি 70 to 80% করে ফেলেছিলাম, কিন্তু সেটা এনএসসির ক্ষেত্রে দেখলাম যে তারা সেটাতে খুব বেশি আগ্রহী না, তারা এটা ধারে কাছেই যেতে চায় না, তারা এটাতে আগ্রহী না। এবং আমি আপনাকে জুবাইর গ্যারান্টি দিতে পারি যে সেই আমরা যে গঠনতন্ত্র পরিবর্তনের যে রূপরেখা তৈরি করেছিলাম সেই রূপরেখা যদি আপনি মেনে নেওয়া হতো, এবং সেই রূপরেখা অনুযায়ী যদি ফেডারেশনের নির্বাচন থেকে শুরু করে আপনার কাউন্সিলর গঠন থেকে শুরু করে নির্বাচনটুকু হতো, তাহলে আপনি দেখতেন যে এক ধরনের, আমি বলছি না যে একেবারে পুরো বাংলাদেশ আপনার অস্ট্রেলিয়া বা আপনি নিউজিল্যান্ডের স্পোর্টসের মতো হয়ে যাবে, সেটাও হতো না, কিন্তু একটা ডিসিপ্লিন আসতো, একটা সিস্টেমের মধ্যে কিন্তু আপনি রান করতে পারতেন। কিন্তু সেটা আমাদের কাছ থেকে এনএসসি খুব বেশি আগ্রহী ছিল না সেই আপনার গঠনতন্ত্র নেওয়ার জন্য। তারা যা শুধুমাত্র একটা চেয়েছে যে কিছুটা আমরা কাজ এখন করি, তারপরে সেই আগের মতোই সব কিছু চলবে, সেই আমলাতান্ত্রিক জটিলতা, সেই লালফিতের দূরত্ব, এবং সেই আমার লোককে এখানে বসাতে হবে না, অমুক খুব ভালো, অমুকের ফোন এসেছে তাকে বসাতে হবে, অমুক আমাদেরকে খুব কাজে দিয়েছেন। সো আমরা এক ধরনের যে একটা বড় ধরনের পরিবর্তন করতে চেয়েছিলাম, যে বলেছিলাম যে আমরা যে স্লোগানটা শুনেছিলাম যে নতুন বন্দোবস্তের কিছু হয়নি সেখানে, বরঞ্চ পুরনোরা আবার জায়গাটুকু করে নিতে পেরেছেন ঠিক একই প্রক্রিয়ার মাধ্যমে। কাইসার ভাই, আপনি একটা কথা বলেছিলেন এখানটা গঠনতন্ত্র সংস্কার, এবং এই গঠনতন্ত্র সংস্কার নিয়ে আমি নিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের সময় অনেক কিছু করেছি, এবং ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে। তবে আমরা যেহেতু ক্রিকেটের আলোচনা যাব, তার আগে আমাদের একটু ব্রিদিং স্পেস দরকার, একটা বিরতি সময় হয়ে আসছে, একটা বিরতি যেতে হচ্ছে। এখন মাঠে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। গণঅভ্যুত্থান পরবর্তী ক্রিয়াঙ্গন নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন এম কাইসার। কাইসার ভাই, সার্চ কমিটি নিয়ে বলছিলেন, এবং আপনি বিরতির আগে একটা প্রসঙ্গ বলেছিলেন যে গঠনতন্ত্র সংস্কারের একটা উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের আগে গঠনতন্ত্র নিয়ে অনেক কথা হয়েছে, এবং ক্রিকেট বোর্ডের নির্বাচন পরবর্তী যে তদন্ত হয়েছিল সেখানকার যে তাদের যে একটা কমিটি ছিল তারাও বলেছিল যে
ক্রিকেট বোর্ডের এই গঠনতন্ত্রটা যে কোনো সময় আরেকটা কারচুপির নির্বাচন উপহার দিতে পারে। আপনারা যখন সার্চ কমিটি করেছিল তখন কি আপনাদেরকে এই এখতিয়ারটা দেওয়া হয়েছিল যে আপনারা গঠনতন্ত্রগুলোতে পর্যাপ্ত সংস্কার আনতে পারবেন, বা আপনারা কি ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র স্পেশালি, যেহেতু ওটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রগুলোকে আপনারা দেখেছিলেন কিনা সেই সময়টায়? না, ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের জন্য একটা আলাদা কমিটি করা হয়েছিল এবং সেই কমিটি কিন্তু আপনি কিছু রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টের বেসিসে তারপরে তাদের বিরুদ্ধে কিন্তু আন্দোলনও হয়েছিল। তারা আপনি দেখেছেন যে, এবং এর পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন যে সেই রিপোর্টটা আর আলোর মুখ দেখেনি এবং সেই ধরনের কোনো সংস্কার ক্রিকেট বোর্ডে আর সেরকমভাবে হয়নি। ক্রিকেটের জন্য আলাদা একটা কমিটি করেই দেওয়া হয়েছিল এবং সেটাতে ক্রিকেট সংশ্লিষ্ট লোকজনও ছিলেন এবং কয়েকজন ক্রিকেটের বাইরের লোকজনও ছিলেন। এবং এই কারণে আপনি দেখবেন যে হয় কি, যে আপনি যখনই গঠনতন্ত্র সংশোধনী করতে চাবেন বা আপনি এটাতে আমূল সংস্কার, এটা অনেক বড় সংস্কার, এত বছর ধরে একটা নির্দিষ্ট গঠনতন্ত্রের আলোকে আপনি নির্বাচন হয়ে আসছে, বোর্ড চলছে, সেখানে যখন আপনি একটা আমূল পরিবর্তন আনতে চাইবেন, আমার কথা হলো যে ছোট পরিবর্তনও যদি আনতে চান আপনি, তাহলে সেটার স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সবার সাথে আলোচনা করেই করতে হবে। আপনি হঠাৎ করে ক্ষমতা পেয়েছেন, আপনি অ্যাডক কমিটি পেয়ে গিয়েছেন, কিন্তু সেই অ্যাডক কমিটি হঠাৎ করে সেই গণতন্ত্রের পুরোটা আমূল পরিবর্তন করে দিলে আপনি দেখবেন যে সেই পরিবর্তনটা আবার পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারাও পরিবর্তন করার একটা মানে চেষ্টাটুকু প্রক্রিয়া করবেন। তো এইটা যাতে না হয়, আপনি যখনই একটা ছোট পরিবর্তন সেখানে করতে চাইবেন, তখন সেখানে সেটার গণতন্ত্রের এই আপনার স্টেক হোল্ডার যারা রয়েছেন তাদের সবার মতামত যদি আপনি নেন, সবাই মতামত আপনার পক্ষে দিবে না, কিন্তু একটা জিনিস আপনাকে নিশ্চিত করতে পারবে যে ইয়েস, এই যে একটা পরিবর্তনটা হচ্ছিল, এই পরিবর্তনের সঙ্গে আমার একটা মতামত ছিল। মতামত আপনার বিরুদ্ধে থাকতেই পারে, আপনার পক্ষে নাই যেতে পারে, কিন্তু আপনি এটার পার্টিসিপেট হিসেবে এক ধরনের একটা অধিকারটুকু পাবেন, বা আপনাকে বলা হবে যে ইয়েস, আমাকে ডাকা হয়েছিল। আমরা সেই কারণেই এই 53টা ফেডারেশনের সবার সাথে কেন কথা বলেছি, আমরা তো কথা সবার সাথে নাও বলতে পারতাম, কিন্তু কথা বলেছি এই কারণে যে যাতে তারা এক ধরনের আস্থাভাজন হন এবং তাদের মতামতটা একটা থাকতে পারে। হয়তো এমন এই মিটিং থেকে এমন একটা সব লাইনও চলে আসতে পারে, যে লাইনটা আমাদেরকে দেখবেন যে আপনি, বা যে এই যুক্তিটা আমাদেরকে হয়তো গঠনতন্ত্রের পরিবর্তনের পেছনে হয়তো সবচেয়ে বড় ধরনের একটা আপনার টার্নিং পয়েন্ট হতে পারে, সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট হতে পারে, সেটাই। সো আপনি সবাইকে রেখে আপনি সবার কথা শুনতে হবে, মানতে হবে, নট নেসেসারি, কিন্তু শুনতে হবে। আপনি যদি সেটা করতে চান, আপনি এত গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের বেসিক নীতি তো সেটাই যে আপনি কাউকে পাত্তা না দিয়ে নিজের ধারণাটা যদি আপনি ইমপ্লিমেন্ট করে দিতে চান, তখন সেটা কিন্তু আমরা এত স্বৈরশাসক বলি, সেটা তো স্বৈরাচারের মতোই এক ধরনের পর্যায়ে পড়ায়। ঠিক একই রকমভাবে আমি মনে করি যে আপনি দেখবেন যে গঠনতন্ত্রের আলোকে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়, সেই নির্বাচনটা পরবর্তীতে হলেও এবারের যে নির্বাচনটা হয়েছিল তামিম ইকবালের নেতৃত্বে, সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেটা প্রশ্নের বাইরে কিন্তু যেতে পারেনি। আপনি ইমেল ভোটিং এর যে বিষয়টা, সেখানে আপনি জালিয়াতি করার যথেষ্ট সুযোগ রয়েছে সেখানে। আপনি যে প্রক্রিয়ায় কাউন্সিলরশিপ গঠন করা হয়, সেখানেই তো সবচেয়ে বড় 2 নম্বরই করার সুযোগটুকু রয়েছে। যে লোকের আপনি ক্রিকেটের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, যিনি সারা জীবন আপনি ক্রিকেটের তার এলাকায় একটা ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করতে পারেননি, কোনো ধরনের ক্রিকেটের সঙ্গে তার সম্পৃক্ততা নেই, কখনো কোনো সময় হয়তো ক্রিকেট খেলা দেখেছিলেন, এই কারণে ক্রিকেট তিনি ভালোবেসে ফেলেছেন, কিন্তু ক্রিকেটের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, নিজের এলাকায় ক্রিকেট পরিচালনা করার কোনো দক্ষতা নেই, সক্ষমতা নেই, কখনো করে দেখাননি। তিনি ক্রিকেট বোর্ডের যখন আপনার কাউন্সিলর হয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক হবেন, তো তিনি তার জেলাকে কি দেবেন? ওয়ারেজ আপনি যদি এই জায়গায় চিন্তা করেন যে সেই জেলায় যিনি সারা বছর ধরে বা তার জীবনটাই ক্রিকেটের পিছনে কেটেছে, তিনি যখন সেখানে নিজেকে এভাবে বঞ্চিত দেখেন, তখন তো তার আর কাজ করার স্পিরিটও নষ্ট হয়ে যায়। এই কারণে আমি মনে করি যে এই যে কাউন্সিলরশিপ দেওয়ার যে বিধানটুকু, এই বিধানটুকু একটু চেঞ্জ করতে হবে। এবং এখানে আমরা শুধুমাত্র মুখের কথায় বলি যে এখানে রাজনীতিটাকে বের করে রাখতে হবে, কিন্তু আমরা দেখেছি যে রাজনীতিটাই এখানে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কাউন্সিলরশিপ দেওয়ার গঠনের ক্ষেত্রে। সো এখানে সংশ্লিষ্ট স্পোর্টসের সাথে জড়িতরা কম সুযোগটা পান। রাজনীতিতে যাদের ধরেন আপনি বেশি একটু উচ্চমাত্রায় যোগাযোগ রয়েছে, যাদের কানেক্টিভিটি একটু বেশি রয়েছে, তাদের জন্য এই কাজটুকু করাটা খুব সহজ হয়ে যায়। তিনি সেই খেলার সাথে সম্পৃক্ত থাকুন বা না থাকুন, ইট ডাজ নট ম্যাটার। রাজনীতির সাথে তিনি খুব বেশি কাছাকাছি রয়েছেন এবং পাওয়ার হোল্ড করছেন, এই কারণে তিনি হয়তো কাউন্সিলর হয়ে সেখানে চলে আসছেন, যেটা আমি মনে করি যে অনেক বড় একটা ব্যত্যয়। বাদবাকি ফেডারেশনগুলো কি অবস্থা ছিল, মানে আপনারা যে 53টা ফেডারেশন নিয়ে কাজ করেছিলেন, সেখানকার গঠনতন্ত্রগুলোর অ্যাকচুয়ালি সিচুয়েশন কেমন? সেখানকার গঠনতন্ত্রের কথা যদি বলি, আপনি জেনে অবাক হবেন, সেখানে আমরা এখন অনেক ক্ষেত্রে দেখি না যে কাট অ্যান্ড পিসের বিষয় রয়েছে। এমন অনেক গঠনতন্ত্র আমরা দেখেছি যে গঠনতন্ত্র কিন্তু ফেডারেশনের গঠনতন্ত্র সাধারণ সম্পাদক নিজেই জানেন না, তার কোনো ধারণাই নাই।
তিনি সেই বিষয়ে কোনো ধারণাই নেই। তিনি আরেকটা ফেডারেশনের গঠনতন্ত্র দেখে সেটা কাট অ্যান্ড পেস্ট করে শুধুমাত্র ওই ফেডারেশনের জায়গাটা চেঞ্জ করে তারপর কিন্তু নাম বসিয়ে দিয়েছেন এবং তারপরে নামকা অবস্থায় একটা ফেডারেশন গঠনতন্ত্র গঠন করেছেন, যেটার আলোকে আপনি এত বছর ধরে কিন্তু তারা ওই একই লোক নির্বাচন করছেন, একই লোক আসছেন, একই লোক কিন্তু আপনি এক একবার ক্ষমতায় বসছেন। আমরা সবচেয়ে বড় যে আমার কাছে মনে হয় জুবায়ের, আপনি এই ফেডারেশনগুলোতে যদি পরিবর্তন আনতে চান তাহলে সবার আগে যে গঠনতন্ত্রের সবচেয়ে মূলনীতি আপনাকে চেঞ্জ করতে হবে। কোনো সংগঠক যেন দুবারের বেশি একই পদে নির্বাচন করতে না পারেন বা সেই ফেডারেশনে তার থাকার কোনো প্রয়োজন নেই। এবং এর ফলে যেটি হবে যে আপনি লম্বা সময় ধরে 20 বছর 25 বছর 30 বছর, যেটি আমি বললাম যে 54 বছর ধরে এক ভদ্রলোককে আমরা দেখে আসছি যে তিনি সাধারণ সম্পাদক হয়ে রয়েছেন। হ্যান্ডবল ফেডারেশন আমরা দেখেছি 34 বছর ধরে একজন সাধারণ সম্পাদক হয়ে রয়েছেন। কেন? তিনি কি এতই যোগ্য যে আর কেউ তার স্থানে নিতে পারেননি? এবং এটা সম্ভবত ক্রীড়া সংগঠক যে উঠে আসছে না বাংলাদেশে, সেটাও হয়তো একটা আপনি ইন্ডিকেট করে। লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় না এই কারণেই, লিডারশিপ কোয়ালিটি তৈরি হয় না এই কারণে, কারণ তিনি তো জায়গাটুকু দখল করে রেখেছেন এখানে, তিনি ছাড়ছেন না। সো এই কারণে আমি মনে করি যে কোনো ফেডারেশনে সবার আগে যে কাজটুকু করতে হবে, ইভেন আপনি ক্রিকেট বোর্ডেও সেটা হওয়া উচিত, যে দুবারের বেশি 2 টার্মের বেশি যে কেউ যদি ক্রিকেট বোর্ডে বা যে কোনো পদে নির্বাচন করবেন, তিনি যেন আর পরবর্তী বোর্ডে কোনো পদে ইলেকশন না করার তার মানে সুযোগটুকু নেই। আপনাকে নতুন লোকজন আনতে হবে। আর যখনই আপনি এটা আনবেন তখন কেউ এটাকে নিজের বাপদাদার সম্পত্তি মনে করবেন না, মনে করবে যে ইয়েস এটা একটা রাষ্ট্রীয় সম্পত্তি এবং এখানে আসার অধিকার, এখানে সেবা করার অধিকার, এখানে আপনার দায়িত্ব নেওয়ার অধিকার আরও অনেকের রয়েছে। এবং এর ফলে যেটা হবে যে আপনি লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে এবং আরেকটা সবচেয়ে বড় বিষয়টা হবে যে আপনার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, আপনার জবাবদিহিতার একটা বিষয় থাকবে। কিন্তু আপনি যখন একটা জায়গায় 20 বছর ধরে আছেন তখন মনে হবে যে না, আমি বোধহয় এটা রাজাধিপতি হয়ে গেছি, আমার কথা বলার কেউ নাই। হিউম্যান সাইকোলজি আপনাকে অ্যাকচুয়ালি সমর্থন করবে না এবং এটা যে আপনি দেখবেন যে এটা যে আপনি খুবই বাজে একটা জিনিস, সেটার প্রমাণ কিন্তু আমাদের চোখের সামনেই রয়েছে। আপনি ফিফায় সেপ ব্লাটার আপনি 4 বারের মতো কিন্তু 20 বছরের মতো আপনি সভাপতি ছিলেন, তারপর তাকে যেতে হয়েছে কিন্তু আপনি মুখের উপর তার টাকা ছুঁড়ে মেরে দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু এক ধরনের মানে অপদস্থ হয়ে বিদায় হতে হয়েছে। একই রকম ভাবে কিন্তু এখন জিয়ান্নি ইনফান্তিনিও যিনি রয়েছেন, তিনিও কিন্তু আপনি লম্বা সময় ধরে প্রেসিডেন্ট হয়ে রয়েছেন এবং তার অবস্থাও কিন্তু খুবই নাজুক রয়েছে। বাংলাদেশের প্রসঙ্গে যদি ফিরে আসি, এখানে 20 বছর ধরে আপনি কাজী সালাউদ্দিন ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন। তো তিনি তো বাংলাদেশের ফুটবল সুপারস্টার, প্রথম দিকের আপনি ফুটবল সুপারস্টার ছিলেন, কিন্তু তিনি 20 বছর ফুটবল ফেডারেশনে থেকে ফুটবলটাকে কোথাও নিয়ে যেতে পারেননি। তো কারণটা হলো যে তিনি যখনই এখানে দেখেছেন যে তার বিকল্প কেউ কিছু নেই, তিনি পরবর্তীতেও নির্বাচিত হচ্ছেন, তখন তার অ্যাকাউন্টেবিলিটিটা হারিয়ে যায়। সো আমার কাছে এই কারণে মনে হয় যে আপনি সুনির্দিষ্ট সময়ের জন্য যখনই কাউকে একটা সুযোগটা দিবেন এবং চলে যাওয়ার সময় আপনি তাকে বলবেন যে আপনি পুরোপুরি ব্যাখ্যাটুকু দিয়ে যান যে আপনি সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন, কোন কোন ক্ষেত্রে আপনি কি টাকা খরচ করেছেন, টোটাল জিনিসটা আমাকে জানিয়ে দিয়ে যান। এই জিনিসগুলি কিন্তু আমাদের ফেডারেশনগুলোতে নেই। এই কারণে আপনি এখানে দুর্নীতি যিনি করেন, দেখা যাচ্ছে যে তিনি আবার মহাসমরে এখানে এসে দায়িত্বটুকু নিচ্ছেন। কাইসার ভাই, আপনাদের সার্চ কমিটিটা হয়েছিল যুব ক্রীড়া উপদেষ্টা সেই সময় আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার সঙ্গে, তার সঙ্গে নিশ্চয়ই আপনি কথা বলেছিলেন ক্রীড়াঙ্গন সংস্কারের ক্ষেত্রে, তাকে কতটা অ্যাকচুয়ালি আগ্রহী দেখেছিলেন বা তিনি অ্যাকচুয়ালি আপনাদের এই কাজের বেলায় হস্তক্ষেপ করতেন কিনা? একটু সরাসরি প্রশ্নটা করলাম। না, ঠিক আছে, অবশ্যই আমি সরাসরি জবাবটা দিব। সেটা হলো যে আমি সরাসরি তার কাছ থেকে কোনো ধরনের কোনো প্রভাব কিন্তু দেখিনি। তার চিন্তাভাবনা খুবই পরিষ্কার ছিল এবং তিনি চেয়েছিলেন বলেই কিন্তু এই পরিবর্তনটা করতে চেয়েছিলেন বলে মানে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। প্রথমে যখন আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি কিন্তু নিতে রাজি হইনি এবং তারপরে পরবর্তীতে যখন আমরা দেখলাম যে না, এই কমিটিতে আরও যারা রয়েছেন তারা মানে সত্যিকার অর্থে একটা চেঞ্জ আনার একটা চিন্তাভাবনা করছেন বা পরিবর্তনের পক্ষে তারা একটা স্লোগানটা দিচ্ছেন এবং সেটা করতে পারবেন তারা, তারপরে আমরা এসে এই কাজটুকু করেছিলাম। প্রথম দিকে কোনো প্রবলেম হয়নি এবং তিনি সত্যিকার অর্থে বলতে কি তিনি কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করেননি, কোনো প্রভাব বিস্তার করেনি। বরঞ্চ আমরা যখন তার কাছ থেকে মিটিং করতে চেয়েছিলাম, যে সমস্যাগুলো তৈরি ধরেছিলাম, তিনি সেটা সমাধান করার একটা চেষ্টাটুকু করেছেন। প্রবলেমটা হলো সারাউন্ডিংস, তার আশেপাশে যারা ছিলেন, ক্রীড়া মন্ত্রণালয়ে যারা ছিলেন এবং আপনি এনএসসিতে যারা ছিলেন, তাদের এখানে তারা চাননি যে আমরা আমাদের কাজটুকু সঠিকভাবে করতে পারি। আর সেটা আপনি জানেন যে প্রশাসনিক কাজ যেহেতু তাদের কাছ থেকে রয়েছে, তারা যদি না চান, তারা যদি আপনাকে মানে সমর্থন না করেন, তারা যদি ঠিকমতো আপনাকে সিঙ্ক্রোনাইজ না করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি যে কোনো একটা কাজ দিয়ে রাখলে ফাইলটা সেটা আটকে রয়েছে লম্বা সময় ধরে। যে কথাটা আমি বললাম যে আপনি শুটিং ফেডারেশনের আমরা দিয়েছিলাম খুব সম্ভবত 5 মাস আগে আপনার এইটা দিয়েছিলাম, শুটিং ফেডারেশনের নামগুলো জমা দিয়েছিলাম। সেই নামগুলো কিন্তু তারা কারেকশনও করেছিলেন। সেই কারেকশনটা কি হয়েছিল সেটাও আমরা কিন্তু অনুমোদন করেছিলাম, কিন্তু তারপরে সেই কারেকশন কপিটাও কিন্তু আপনার পরে আর প্রজ্ঞাপন হয়নি এবং দেখা গিয়েছে যে সেটা বাদ রেখেই কিন্তু আপনি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটুকু শেষ হয়ে গিয়েছে। সো আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়ার ইচ্ছাটুকু ছিল, চিন্তাটুকু পরিষ্কার ছিল, কিন্তু প্রবলেমটা হলো যে তার সারাউন্ডিংস বা তিনি তাদের সেই সময় প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন তাদেরকে নিয়ে যে কাজ করেছিলেন, আমার মনে হয় যে সমস্যাটা তারাই তৈরি করেছিলেন। কাইসার ভাই, আপনি এই জায়গাটা এসে এনএসসির নামটা বলেছেন এবং প্রশাসনিক দিকটা
প্রশাসনিক দিকের যখন আমরা বিবেচনা করি তখন বাংলাদেশের সমস্ত ক্রীড়ার অভিভাবক হয়ে যায় এনএসসি। এনএসসি নিয়ে আমাদেরও কিছু প্রশ্ন আছে এবং এনএসসি ঠিক কতটা ইফেক্টিভ একটা সংগঠন, তারা ক্রীড়াঙ্গনকে কতটা লুক আফটার করছে সেটাও একটা দেখার বিষয়। তবে সেটার আগে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা এনএসসি ইস্যুতে আলোচনা করব। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কাইসার ভাই, আমরা বিরতির আগে বলছিলাম যে এনএসসি নিয়ে আপনি একটা কথা বলেছিলেন যে প্রশাসনিক কাজ যারা করে সেখানে অনেক ফাইল জমা করে থাকে। আমরা বর্তমান সময়ে এসে এনএসসিকে আমরা খুব অ্যাক্টিভ দেখছি। এর আগে যখন ক্রীড়া সাংবাদিকতা ছিল না তখন এনএসসি জিনিসটা আমার কাছে কিছুটা অপরিচিত ছিল এবং সম্ভবত বাংলাদেশের প্রায় সবার ক্ষেত্রে, বিকজ এর আগের সংস্কৃতিটাই এমন ছিল যে সেখানে এনএসসিকে কেউ তোয়াক্কা করতো না। বাট এনএসসিকে এখন আমরা অনেক অ্যাক্টিভ দেখছি, এনএসসি নিয়ে অনেক প্রশ্ন আছে। এনএসসি অ্যাকচুয়ালি কতটা ইফেক্টিভ, তারা অ্যাকচুয়ালি কতটা দায়িত্ব পালন করতে পারছে এই সংকটকালীন সময় বা এই পট পরিবর্তনের সময়টাতে? প্রথম কথা হলো এনএসসিকে আপনি এত বেশি অ্যাক্টিভ দেখছেন কেন? তার মূল কারণটা হলো যে এখন যিনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, কারণ তিনি কিন্তু খেলোয়াড় ছিলেন এবং তিনি দেখেছেন যে এর আগের এনএসসি কীরকমভাবে ইনএফেক্টিভ ছিল, তারা কীরকমভাবে কোনো কাজ আটকে রাখতো বা কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হতো বা সেই জটিলতা আর ছুটতো না। সো সেই জিনিসটা তার কিন্তু খুব প্র্যাকটিক্যালি জানা রয়েছে বলেই তিনি কিন্তু আপনি যেভাবে নির্দেশনাটা দিচ্ছেন এ কারণে আপনি দেখবেন যে আপনার এই যে নতুন করে স্পোর্টস যেটা হয়েছে খুবই সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে সব কিছু মিলে। আপনি তারপরে আপনার যে পুরস্কার, খেলোয়াড়দের পুরস্কারের যে বিষয়টা রয়েছে সেটাও কিন্তু খুব চমৎকার করে কিন্তু এটা করা হয়েছে। বাট সেটার আমি এখন পর্যন্ত পুরো আপনার প্রশংসা সেরকমভাবে করতে পারছি না। কারণটা হলো যে সেটা 5 মাস পরে একটা যে নেক্সট স্টেপটা কী হবে সেটা দেখার পর করবো আর কি। কারণটা হলো যে যাদেরকে আপনি পুরস্কৃত করছেন তাদের জন্যে যে এখন তারা এই সময়ের মধ্যে কিভাবে পারফরমেন্স করছেন সেটা পরবর্তী প্রক্রিয়াটা কী বা তাদের পরবর্তী রেজাল্টটা কী সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভরটুকু করবে। আর এখন ইফেক্টিভ দেখতে পাচ্ছেন তার অন্যতম কারণটা হলো যে আমিনুল হক জানেন যে কোথায় জটিলতা ছিল এবং সেই জটিলতা তিনি দূর করার চেষ্টা করছেন। তিনি প্রচুর নিজে কিন্তু এখানে ব্যস্তর মধ্যে রয়েছেন, তিনি কাজ করছেন সেরকমভাবে এবং সবগুলো ফেডারেশনগুলোকে সেরকমভাবে বা ক্রীড়া এনএসসিকে সেরকমভাবে নির্দেশনাটুকু দিচ্ছেন। বাট বিষয়টা হলো যে শুধুমাত্র নির্দেশনা দিলেই হবে না, এনএসসি আসলে যে তাদের যে কাজ যেগুলো রয়েছে, এনএসসির কাজ কিন্তু আপনি খুব জটিল কোনো কাজ না। আপনি দেখবেন যে এনএসসির কাজগুলো হলো যে অলিম্পিকের সাথে তাদের এক ধরনের সুন্দর সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন, কারণটা ফেডারেশনগুলোর সাথে একটা সুন্দর সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন। ফেডারেশনে শুধুমাত্র যে আপনি তাদের কাছ থেকে যে টাকা চায় তা কিন্তু না, কিন্তু ফেডারেশনের কাছ থেকে ফেডারেশন যে আপনার যে কার্যাবলী যেগুলো করছে বা যে ফলাফল যেগুলো আনছে, যে পারফরমেন্স যেগুলো আছে সেগুলো কি সত্যিকার অর্থে ঠিক রয়েছে কিনা বা কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখে সাথে সাথে সমাধান করার দায়িত্ব কিন্তু আবার এনএসসির। প্লাস তারা কিন্তু একটা ভিশন দিবে প্রত্যেকটা ফেডারেশনকে, তারা এক ধরনের কিন্তু একটা আপনার একটা টার্গেট সেট করে দিবে, পারফরমেন্সের জন্য টার্গেট সেট করে দিবে। শুধুমাত্র থাকার জন্য থাকা, এটি আমি মনে করি যে এভাবে থাকলে কোনো ফেডারেশনের থাকাটার মানে কোনো লজিক নেই আর কি, যে শুধুমাত্র আপনি এখানে কিছু লোকজন এটার সাথে স্পোর্টসের সাথে জড়িত রয়েছে এবং এই কারণে বছরের পর আপনি তাদেরকে লালন পোষণ করবেন সেটা ভাবার কোনো কারণই নেই। প্রত্যেকটা ফেডারেশনকে একটা সুনির্দিষ্ট টার্গেট সেট করে দিতে হবে এবং সেই টার্গেট অনুযায়ী তারা কাজ করতে পারছে কিনা, যদি তারা ফেল হয় তাহলে সেই জবাবদিহিটা কিন্তু চাওয়ার এক ধরনের অধিকারটুকু আমি মনে করি যে এনএসসির রয়েছে এবং সেটা এনএসসি যদি করতে পারে তাহলে দেখবেন যে আপনি প্রত্যেকটা ফেডারেশন আরেকটু বেশি আপনার ঠিকমতো রান করবে এবং ঠিকমতো সেরকমভাবে নিজেদেরকে আপনার ইফেক্টিভনেস দেখানোর একটা চেষ্টাটুকু করবে। সো এনএসসি অভিভাবক সংস্থা হিসাবে ফেডারেশনগুলোর অবশ্যই আমি মনে করি যে একটা দেখভাল করার বিষয়টুকু রয়েছে, কিন্তু সেই দেখভাল করার বিষয়টুকুর মধ্যে শুধুমাত্র আপনি দেখবেন যে তার সাথে আমার সম্পর্ক ভালো রয়েছে এই কারণে তাকে আমি একটু ছাড় দিলাম, তার সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে এই কারণে সে ভালো করলেও তাকে আমি জটিলতার মধ্যে ফেললাম, এই বিষয়গুলো যেন কোনো মতেই না আসে। আপনি প্রত্যেকের জন্য সমান সুযোগটুকু দিবেন এবং প্রত্যেককে আপনি একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখবেন। কোনো ফেডারেশনের কেউ যদি ভালো করতে না পারে, কেন ভালো হলো না বা কেন সমালোচনা হলো, সেটা রেজাল্ট খারাপ হলো সেটার কিন্তু আপনি বের করতে হবে। কোনো একটা আপনার গেমসে যখন আপনি কোনো একটা ফেডারেশন গেল, কেন সেখানে ভালো রেজাল্ট হলো না এবং কেন সেখানে আপনার ভালো রেজাল্ট করার জন্য আর পরবর্তী প্রক্রিয়াটা কি, এই জিনিসগুলো কিন্তু বের করতে হবে। সো আপনি এখানে যখনই শুধুমাত্র পুরস্কার দিবেন এবং তিরস্কার দিবেন না বা আপনি সমালোচনার জায়গাটুকু রাখবেন না, তখন দেখবেন যে সবাই কিন্তু একটা পেয়ে বসার এক ধরনের টেন্ডেন্সিটুকু রয়েছে। সো এই বিষয়গুলো আমি মনে করি যে এনএসসির আর একটু ভালোভাবে অভিভাবক সংস্থা হিসাবে ফেডারেশনগুলোর উপর একটু ভালোভাবে নজরদারি করাটা উচিত। আচ্ছা ভাই, ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হক দায়িত্ব নেওয়ার ঠিক 1 সপ্তাহের মাথায় তিনি একটি বৈঠক করেছিলেন বাংলাদেশের সেই সময়কার যতগুলো ফেডারেশন ছিল সবগুলো নিয়ে এবং
সেই বৈঠকেই তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে বিগত 1 বছরে সেই কমিটিগুলো কি কি কাজ করেছে সেটা তিনি একটা হিসেব চেয়েছিলেন। সেই হিসেবটা দিয়েছিল কিনা আমি জানি না, বিকজ আমি এই কোশ্চেনটা আপনার কাছে কেন করছি সেটাও ব্যাখ্যা করি। আপনি বর্তমান যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তার যে উপদেষ্টা কমিটি সেটার একজন মেম্বার আপনি। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে কি সেই সার্চ কমিটির মাধ্যমে, আপনাদেরই গড়া সার্চ কমিটির মাধ্যমে গড়া কমিটিগুলো কি সেই হিসেবটা দিয়েছিল কিনা, বা ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি বর্তমানে আপনাদের সার্চ কমিটিগুলোকে ঠিক কতটা ইফেক্টিভ অবস্থায় পেয়েছে? আমি তো মনে করি যে সে প্রশ্নের উত্তরটা সবচেয়ে ভালো দিতে পারবে এনএসসি। কারণটা হলো যে এনএসসির কাছে সেই রিপোর্টটা জমা হওয়ার কথা ছিল, আমাদের কাছে না বা সাংবাদিকদের কাছে না, এনএসসির কাছে। আমি যতদূর জেনেছি যে এনএসসির কাছে সব কমিটি কিন্তু রিপোর্ট জমা দেয়নি। ইভেন আপনি জেনে অবাক হবেন যে একটা গঠনতন্ত্রের একটা রয়েছে, সিস্টেম রয়েছে যে প্রত্যেকটা ফেডারেশন তাদের যে বাৎসরিক যে আয় এবং খরচের যে একটা অডিট রিপোর্ট যেটা থাকে সেটাও কিন্তু আপনার এনএসসির কাছে জমা দিবে। সেটা কিন্তু আপনি অনেক ফেডারেশন সেটা জমাই দেয়নি, পাত্তাই দেয়নি। এমন ভাব রয়েছে যে শুধুমাত্র আপনি বাজেট চাইবেন, কিন্তু আপনি বাজেট কোন ক্ষেত্রে খরচ করছেন, কিভাবে খরচ করছেন সেটার যে একটা মানে নিরীক্ষা রিপোর্ট থাকে, সেই রিপোর্টটা জমা দেওয়ার এখতিয়ার তারা কিন্তু দেখাননি। যেটা আমাদের সময় কিন্তু আমরা এটা বাধ্য করেছিলাম যে প্রত্যেকটা ফেডারেশনকে অন্তত 6 মাস অন্তর অন্তর এটা আপনাকে দাখিল করতে হবে। কারণ আপনি খরচ তো আর পুরো 1 বছর জুড়ে করছেন এবং 1 বছর পরে আপনি রিপোর্টটা না দিয়ে আপনি 6 মাস পরে দেন, 6 মাসের মধ্যেও তো আপনি খরচ করছেন। 6 মাসে আপনার নিরীক্ষা রিপোর্টেই, অডিট রিপোর্টেই, 6 মাস পরে আপনার অডিট রিপোর্টেই। তাহলে আপনি দেখবেন যে মানে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে সব কিছু চলবে এবং আপনি দেখবেন যে এই পদ্ধতিটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে আপনি তেমনভাবে কোনো সমালোচনা হবে না এবং প্রত্যেকে একটা জবাবদিহিতার আওতায় আসবেন। প্রত্যেকে মনে করবেন যে আমাকে তো জবাবদিহি দিতে হবে এটার মধ্যে, ঠিক আছে আমি তাহলে এই কাজটুকু এরকমভাবে করি। এটা একটা বড় বিষয়টুকু রয়েছে। আর আমি যতদূর জানি যে অনেক ফেডারেশন সেটা জমা দিয়েছিল, কিন্তু আবার অনেক ফেডারেশন সেটা জমা দেয়নি। আর আমরা আরেকটা সার্চ কমিটি হিসেবে আরেকটা কাজ করেছিলাম, সেটা হলো যে এই যে 53টা ফেডারেশন রয়েছে, আপনি 53টা ফেডারেশনে সমানভাবে কিন্তু সবার দিকে মনোযোগ দিতে পারবেন না। আমরা বলেছিলাম যে যেসব খেলাগুলো আপনাকে পদক এনে দেওয়ার বা সাফল্য এনে দেওয়ার মানে অগ্রাধিকার সম্ভাবনা আছে, সম্ভাবনা রেখেছে, ভালো সম্ভাবনা রেখেছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আপনার প্যাট্রোনাইজ করতে হবে। এবং সেটা যদি আপনি করতে পারেন তাহলে তাদেরকে, এবং সেই সঙ্গে কিন্তু একটা টার্গেট সেট করে দিতে হবে যে এত বছরের মধ্যে আমাদেরকে এই সাফল্যটুকু এনে দিতে হবে। সেটা তারা যদি না করতে পারেন তাহলে সেটা তাদেরকে আপনি ধরবেন। কিন্তু আপনি যদি 53টা ফেডারেশনকে সবাইকে যদি সমানভাবে আপনার চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু আপনি সামনে বাড়তে পারবেন না। এটার সঙ্গে আরেকটা বিষয় আমরা যোগ করেছিলাম, সেটা হলো যে আপনি দেখবেন যে একই খেলার অনেক ধরনের ফেডারেশন রয়েছে। যেমন আপনি ধরেন কারাতে, জুডো, আপনি দেখবেন যে জুজুৎসু যেগুলো রয়েছে, এগুলোর অন্তত আমার কাছে মনে হয় যে 5-6টা আপনার আঙ্গিক অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের মধ্যে রয়েছে, যেটা আমি মনে করি যে থাকার কোনো প্রয়োজন নেই। একই ধরনের খেলা এবং এই অ্যাসোসিয়েশনগুলো করে আপনি সবাই এক এক ধরনের কিন্তু দোকানদার খোলার মতো কিন্তু ব্যবস্থা করে রেখেছেন। তো এই দোকানদারিটা আমি মনে করি যে বন্ধ করতে হবে এবং স্পোর্টসটাকে যদি আপনি সত্যিকার অর্থে ভালোবাসেন তাহলে সেখানে আপনাকে সেই দোকানদারি করার জন্য আপনাকে ওই মালিক হওয়ার প্রয়োজন নেই। আপনি কিন্তু সেখানে একজন সাধারণ ক্রেতা হিসেবে কিন্তু সেটা তার উপকারটুকু করতে পারেন। এই বোধটুকু যতদিন পর্যন্ত আমি মনে করি যে আমাদের সব সংগঠকদের মধ্যে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই ধরনের স্পোর্টসটাকে বা ফেডারেশনগুলোর সমালোচনাই করে যাব এবং আক্ষেপের গল্পই করব। এই কারণে আমি বলি যে আপনি অনেক ভালো সংগঠক রয়েছেন, কিন্তু তারা এখানে হয়তো প্রপার জায়গায় নেই বলে অনেকে কাজ করতে পারছেন না। কারণ আমি নিজে দেখেছি যে আমরা যাদেরকে যে আপনার ফেডারেশনগুলোতে এনেছিলাম তাদের সবাই যে একেবারে দক্ষতা দেখাতে পেরেছেন আমি সেটা বলছি না, কিন্তু কয়েকজন তাদের যে ভালো দক্ষতা দেখাতে পেরেছেন তাতে কোনো সন্দেহ নেই। এবং আমি মনে করি যে সেই যে সার্চ কমিটিতে আমরা যে কজন কাজ করেছিলাম, আমাদের কাছ থেকে যদি আপনি মনে করতে চান যে আমাদের সাফল্যটা কি, আমি বলবো যে অন্তত সেই ক্রীড়া সংগঠকদেরকে যে আমরা খুঁজে বের করতে সেটাই আমি মনে করি যে আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য। কায়সার ভাই, আমরা আরেকটা বিষয়ের অবতারণা করবো, সেটা হচ্ছে জেলা কমিটিগুলো থেকে আপনার এই যে ক্রীড়া সংগঠক খুঁজে আনার প্রক্রিয়াটা, জেলা কমিটিগুলো এবং জেলা যে কাউন্সিলরশিপ যে ব্যাপারটা, সেটা আপনাদের স্বচ্ছতার দিক থেকে আপনারা কি অভিজ্ঞতা দেখেছেন বা এখন কি আছে সেটা নিয়ে একটা আলোচনা করবো। তবে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটা নিতে হচ্ছে। এখন মাঠে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতি পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। কায়সার ভাই, আমরা ক্রীড়াঙ্গনের অনেক কিছু নিয়ে কথা বলছেন। আপনি বিরতির আগে আমাকে বলছিলেন যে আপনারা ক্রীড়া সংগঠকদেরকে খুঁজে বের করেছিলেন, বর্তমানেও অ্যাডহক কমিটিই চলছে এবং সেক্ষেত্রে তাদের প্রত্যেকেরই কথা হচ্ছে যে জেলা পর্যায়ে যদি কাউন্সিলরশিপ ঠিকঠাক না হয় তাহলে অ্যাকচুয়ালি
মূল ফেডারেশনগুলোতে নির্বাচন করা সম্ভব না। আপনারা অনেক ক্রীড়া সংগঠকের সঙ্গে কথা বলছেন, জেলা বা উপজেলা পর্যায়ে বা জেলা কাউন্সিলরশিপ নির্বাচনের যে প্রসেসটা ছিল সেটা অ্যাকচুয়ালি কতটা ডিফিকাল্ট ছিল? মানে অ্যাকচুয়ালি কি প্রকৃত ক্রীড়া সংগঠকরা কিছু আছেন নাকি সেই পর্যায়ে পর্যন্ত রাজনীতিকরণ চলে গিয়েছিল? দেখুন, ক্রীড়াঙ্গনকে সঠিক করার জন্য সেটা কিন্তু একটা প্রাথমিক একদম মানে শর্ত যে আপনাকে জেলা এবং আপনার বিভাগীয় পর্যায়ে যেসব ক্রীড়া সংগঠক রয়েছেন তাদেরকে আপনার সেখানে কিন্তু অনেক ভালো এবং দক্ষ ক্রীড়া সংগঠক কিন্তু রয়েছেন যাদেরকে সঠিক অর্থে কিন্তু আপনি মূল্যায়ন করার প্রয়োজন রয়েছে। এবং সেখানে শুধুমাত্র আপনার রাজনীতি করেন অথবা তিনি কোনো দল করেন অথবা তিনি কোনো লীগ করেন অথবা তিনি কোনো পলিটিক্যাল দলের খুব বড় নেতা, এ কারণে তাকে কাউন্সিলরশিপ দিতে হবে, এই ধারণা থেকে আমরা বেরিয়ে আসার জন্য একটা প্ল্যান দিয়েছিলাম। এবং সেটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে আমরা প্ল্যান, আমাদের যে সার্চ কমিটি যেটা ছিল সেটার প্ল্যানও ছিল যে আমি তো 64টা জেলায় যেতে পারবো না, সো আমরা যেটা করব সেটা হলো যে 8টা বিভাগের অন্তত 5টা বিভাগের যেখানে আপনার খুব বেশি প্রায়োরিটি পায় এসব খেলাগুলো বা যাদের আপনি দক্ষ সংগঠক রয়েছেন সেইগুলোতে অন্তত 5টা থেকে 6টা বিভাগে আমরা যাব, গিয়ে সেখানকার যে সংগঠক যারা রয়েছেন জেলা এবং বিভাগীয় যে কার্যালয় যেটা রয়েছে, ক্রীড়া কার্যালয় যেটা রয়েছে, সেখানে আমরা ডিসির সঙ্গে থেকে সেটার আমরা একটা আউটপুট তাদের বের করব বা মিটিংটা তাদের বের করব যে এত বছর ধরে তারা এখানে সংগঠক হিসেবে রয়েছেন, তারা কি প্রবলেমটা ফেস করছেন, তারা কেন এখান থেকে খেলাগুলা আপনার উন্নয়ন হচ্ছে না, বা কেন এখানে আপনি খেলাগুলো আরও বেশি প্যাট্রোনাইজ হচ্ছে না, কেন খেলা এখান থেকে খেলোয়াড় আরও কেন বের হয়ে আসছে না। কারণ খেলোয়াড় বের হওয়ার কারিগর জায়গা কিন্তু সেগুলোই সংগঠকগুলো। কেন এখানে আপনার নিয়মিত লিগ হচ্ছে না, নিয়মিত টুর্নামেন্ট কেন হচ্ছে না, অথচ এনএসসির খরচ কিন্তু ঠিকই হচ্ছে, সরকারের খরচ কিন্তু ঠিকই হচ্ছে, এই টাকাগুলো কোথায় যায়? এগুলো ঠিক করার জন্য আমরা, আপনি তো ঢাকায় বসে এটা ঠিক করতে পারবেন না, আমরা জানি যে লুফলসটা কোথায়, কিন্তু এটা আপনাকে সেখানে যেতে হবে, সেই একেবারে তাদের যারা জড়িত রয়েছেন তাদের সাথে কথা বলে তারপর আপনাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এবং আমরা সেই চিন্তাটা করেছিলাম, সেই রিপোর্টটা তৈরি করে আমরা এনএসসি তথা ক্রীড়া মন্ত্রণালয়কে দিব। দুঃখজনক বিষয় হলো জুবায়ের, এই বিষয়ে আমরা অন্তত 8 থেকে 10 বার ক্রীড়া মন্ত্রণালয়কে আপনার এনএসসিকে চিঠি লিখেছিলাম, কিন্তু এনএসসির সেই সময় যিনি আপনার নির্বাহী পরিচালক সম্ভবত ছিলেন, তিনি সচিব ছিলেন, আর তিনি কোনো এটাকে পাত্তাই দেননি। তিনি বলছেন যে আজকে হবে, কালকে হবে। এটার জন্য যে আপনার কয়েক কোটি কোটি টাকা লাগবে তাও কিন্তু না। আপনি 5 জন লোক 8টা জেলায় যাবেন, গিয়ে একদিন থাকবেন, তাদের সবার সাথে কথাবার্তা বলবেন, একটা মিটিং হবে, দ্যাটস অল। এটার জন্য তো আপনার খুব বেশি হিউজ কোনো অ্যামাউন্টের কোনো বিষয় না। বিষয়টা ছিল একটাই, সেটা হলো যে আপনাকে টেন্ডেন্সিটা, আপনাকে সত্যিকার অর্থে আপনি চান কিনা, এই পরিবর্তনটা আপনি দেখতে চান কিনা, এটা যদি এটা থাকতো তাহলে কিন্তু ভেরি ইজি কিন্তু হয়ে যেত। ইভেন আমরা এটাও বলেছিলাম যে আপনাকে খরচ যদি বেশি হয় তাহলে আপনাকে প্লেনের টিকিট কাটার দরকার নেই, আমরা গাড়িতেই করে যাব, তেলের খরচ শুধু কাউন্ট করলে কিন্তু হবে, এবং আমরা গিয়ে পরের দিনই চলে আসবো। হোটেলে থাকার কোনো প্রয়োজন নাই, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি সার্কিট হাউস রয়েছে, সেখানেও কিন্তু আমরা থাকতে পারবো। সেই খরচটুকু যাতে কমিয়ে দেওয়া যায় সেটা করার চিন্তা ছিল। আমাদের চিন্তাটা ছিল যে আমরা সুন্দর করে এই জিনিসটা জানি করতে পারি, কিন্তু প্রবলেমটা হলো যেটি আমি বললাম, যার কাছ থেকে আপনি এই সিঙ্ক্রোনাইজেশনটা চাইবেন, তিনি যদি সিঙ্ক্রোনাইজেশন না দিয়ে আপনি ফাইলটা যদি আপনি 10টা ইসের নিচে আটকে রেখে দেন, তখন সেখানে আপনি কাজ করতে পারবেন না। সো আমরা সেই সমর্থনটুকু সেই সময় এনএসসির কাছ থেকে পাইনি বলেই আপনি এই প্রক্রিয়াটা কিন্তু আমরা যেতে পারিনি, যেটা কিন্তু আমি মনে করি যে যাওয়াটা উচিত। কারণটা হলো যে আপনি দেখবেন যে বছরের পর বছর আমরা একই ব্যক্তিকে কিন্তু আপনি কাউন্সিলর হতে দেখছি, একই লোককে কিন্তু আমরা কাউন্সিলর হতে দেখছি, অথচ তার এলাকায় কিন্তু কোনো খেলা হয় না, কোনো জবাবদিহিতা নাই। আমি বেশি দূর যাব না, ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি কথাটা। শুধুমাত্র আপনি দেখবেন যে আমাদের ক্রিকেট বোর্ডে এত পরিচালক রয়েছেন, অমুক জেলা থেকে পরিচালক রয়েছেন, অমুক বিভাগ থেকে পরিচালক রয়েছেন, কিন্তু যিনি যেখান থেকে হয়ে আসছেন তার এলাকায় তো আপনি কোনো আপনার নেই, টুর্নামেন্ট নেই, লিগ নেই। কেন নেই? এই জবাবদিহিতা কি কখনো তাদেরকে কাছে আপনি ক্রিকেট বোর্ডে যে বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংয়ে চাওয়া হয়েছে যে আপনি যে জেলা থেকে আসছেন, যে বিভাগ থেকে আসছেন, সেই বিভাগে গত 5 বছর ধরে কোনো ধরনের ক্রিকেট লিগ হচ্ছে না, এর দায় দায়িত্বটাকে আপনি নেবেন? কেন এটা হচ্ছে না? এর কারণটা কি? এই যে আপনি জবাবদিহিতা নেই, অ্যাকাউন্টেবিলিটি নেই, ঠিকমতো তাদেরকে চার্জ করা হয় না, বলা হয় না, এবং এই কারণেই তারা ধরেন আপনি এটার সুযোগটুকু পান। সুযোগটুকু সেখানে হওয়া উচিত। আপনি যেমন ধরেন একজন স্টুডেন্ট যদি পড়া না পারে তাহলে কিন্তু টিচার তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন পড়া পারো নাই। এই যে আপনি পরবর্তীতে একই জিনিস যখন আপনি জিজ্ঞেস করবেন, অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, এটাই আমি মনে করি যে এটা আমাদের এখানে পুরো স্পোর্টস অঙ্গনেই এই জিনিসটা নেই। সবাই এটাকে এই কারণে মনে করেন যে এটা একটা রাজত্ব করার জায়গা, আমরা এখানে রাজত্ব করব, আমরা এখানে এসেছি, বিদেশে ট্যুর হবে, বিদেশে ট্যুর যাব, সরকার টাকা দিচ্ছে, রেজাল্ট যাই হোক তাতে কোনো কিছু যায় আসে না, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কায়সার ভাই, অনেক কিছুর সাক্ষী আপনি হয়েছেন গত 1.5 থেকে 2 বছরে, এবং আমরাও আশা করি যে আপনাদের যে চিন্তা ভাবনাগুলো ছিল এবং যে প্রসেসটাতে এতদিন ধরে চলে আসছিল, বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা অ্যাকচুয়ালি ভালো কিছু দেখুক,
আগামী দিনটাগুলো যেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য খুব ভালো কিছু হয়। আমি শেষ করছি একটা ছোট্ট ইতে দিয়ে যে আমি হয়তো আজকে অনেক অপ্রিয় কথাবার্তা বলে ফেলেছি, হয়তো অনেকে মন খারাপ করবেন বা করবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এইগুলো না বললে আপনি দেখবেন যে এই যে আবার ধরেন আপনি সার্চ কমিটি হবে, আবার ধরেন আপনি কমিটি হবে, কিন্তু দেখবেন যে আপনি আসল কাজের কাজটুকু হবে না। সবার আগে যে কাজটুকু করতে হবে সেটা হলো যে আপনাকে মানসিকতা চেঞ্জ করতে হবে, টেন্ডেন্সি চেঞ্জ করতে হবে, এবং সত্যিকার অর্থেই কিন্তু আপনার চেঞ্জে বিশ্বাসী হতে হবে। আমরা বিলিভ করি সেই চেঞ্জটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আসবে। ধন্যবাদ কাইসার ভাই আপনাকে এই সময়টা দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ।